পুরীর প্রথম পার্টটা এই পুরীর মন্দিরেই কিন্তু আমি শেষ করেছিলাম। তোমরা সবাই জানো যে পুরীর মন্দিরে মোবাইল ফোন, ব্যাগ, এমনকি ছেলেদের বেল্ট কোনো কিছুই অ্যালাউ নেই। অনেক কিছু নিয়ম মেনেই এই মন্দিরে প্রবেশ করতে হয়, তাই মোবাইল ফোন বাইরে রাখতে হয়েছিল। আর হ্যাঁ, আমরা সকালবেলায় গেছিলাম ঠিকই, দুপুরবেলা মন্দির বন্ধ হয়ে গেছিলো, সেই কারণে আমরা ফিরে এসে আবার সন্ধ্যাবেলা গেছিলাম দর্শন করতে। সন্ধ্যাবেলা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা দর্শনটা করে এসেছিলাম। ভীষণই ভালো লেগেছে, একটা পজিটিভ ফিলিং অবশ্যই হয়। যারা পুরীতে প্রথমবার গেছো তারা সকলেই হয়তো পেয়েছো, যেমন আমি প্রথমবার গেছি, আমি প্রথমবারেই কিন্তু একটা পজিটিভ ফিলিং কিন্তু পেয়েছি। ভীষণ অন্যরকম একটা লাগছিল, জানি না, জগন্নাথ দর্শনের পর পুরো মনটা অন্য একটা জগতে যেন চলে গেছিলো। জয় জগন্নাথের জয়, জগন্নাথ সবাইকে ভালো রাখুক। তো আমার এটা প্রথম পুরীর ব্লগ, মানে পুরীতে আমি প্রথম গেছি, আগামী দিন আবার যাব। পুরীতে আমাদের আজকে তৃতীয় দিন, এটা হচ্ছে সেকেন্ড পার্টের ব্লগ। তো এখন আমার দিকে ঘোরানো আছে, আমি দেখাচ্ছি। আমরা আজকে বেরিয়েছি, মানে পুরো যে বাইরের ঘোরাগুলো কমপ্লিট করবো, একটা গাড়ি বুক করে নিয়েছি বড়, 10 জন মানুষের 15 সিটের গাড়ি। আমি সবাইকে দেখিয়ে আর আমার গলাটা ভাঙা, এটা একটু ইগনোর করেছিল। আর সবাই পুরো ব্লগটা দেখো, খুব আনন্দ করবো। দেখো আমরা এই জাস্ট বেরিয়ে গেছি, ওই 8টা নাগাদ বেরিয়েছি, সারাদিন ঘুরবো। এই যে দেখো পুচকু, এখানে আছে বিহান, এখানে হচ্ছে কাকিমা, বুলটিমা, এখানে বুলটি, বাবা, অঞ্জলি, টুনির মা। আরে টুনি কই আমাদের? টুনি একটু ওই কি গো ভীষণ বড়। আর ওই যে সামনে পুকুর বাবা। যাই হোক, আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঘুরতে, সারাদিন ঘুরবো। চলো দেখতে থাকো। পুরো সিট খালি। হ্যাঁ, তো চলো দেখা হবে একদম স্পটে গিয়ে। আমরা প্রথম দিন এসেই একটি গাড়ি বুক করে রেখেছিলাম, যেহেতু প্রথমবার পুরী এসেছি, তাই আশেপাশে ভুবনেশ্বরটা পুরো ঘুরবো বলে, মানে কোনারক, ধওলগিরি, নন্দনকানন এইসব ঘুরবো বলে। সেই কারণে একটা গাড়ি বুক করেই রেখেছিলাম। সেই গাড়িতেই প্রথম দিন সকালবেলা 8টার সময় বেরিয়ে প্রথমেই চলে গেছিলাম স্যান্ড আর্ট মিউজিয়াম। উনি তৈরি করেছিলেন এই বালি দিয়ে তৈরি জিনিসগুলো, এত সুন্দর লাগছিল। কোনটা ছেড়ে যে কোনটা দেখাবো তোমাদের আমি ভেবে পাচ্ছিলাম না। ভীষণ সুন্দর নানান রকমের জিনিস কিন্তু এখানে বালি দিয়ে আর্ট করে রাখা ছিল। তোমরাও দেখো, ভীষণ ভালো লাগবে। আমাদের তো সামনে থেকে আমরা দেখেছি, ভীষণ ভালো লেগেছে। যারা পুরীতে গেছো অনেকেই হয়তো দেখেছো। প্রথম গেছিলাম আমরা এখানেই, মানে প্রথম একটা বিচে গাড়ি দাঁড় করানোর কথা বলেছিল, কিন্তু বিচে আমরা অনেক ঘুরেছি বলে আমরা বলেছিলাম যে না, বিচটায় দাঁড়াবো না, অন্য কোথাও একটা প্রথমে যাব। তাই প্রথমে এই স্যান্ড আর্ট মিউজিয়ামেই আমরা গেছিলাম। ওরা প্রথমে এখানটাতেই নিয়ে যায়। এখান থেকে গাড়ি করে আমরা চলে গেছিলাম কোনারক টেম্পেলে। আর স্যান্ড আর্ট মিউজিয়ামটা বেশ বড়, এখানে ওই 30-40 টাকা করে টিকিট পড়ে, বাচ্চাদের আরও কম। 10 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিটই লাগে না। তো এখানে আমরা গেছিলাম প্রথমে, তারপর রাস্তা ধরে সোজা চলে গেলাম আমরা ওই কোনারক টেম্পল। কোনারক টেম্পলটাও কিন্তু ভীষণই সুন্দর, আর যাওয়ার পথে এইভাবে সমুদ্র দেখতে দেখতে যাওয়ার কিন্তু আনন্দই আলাদা। কোনারক টেম্পল চলে এসেছি আমরা এখন। আমাদের সেকেন্ড জায়গা হচ্ছে কোনারক টেম্পল। এখন এরকম হয়ে গেছে, আগে নাকি এত সুন্দর ছিল না, এখন সুন্দর করে। সত্যিই খুবই সুন্দর, অনেক কিছু ইতিহাস আছে কোনারক টেম্পেলের, বহু বছরের পুরনো এই টেম্পল। আমরা কিন্তু এখান থেকে লিঙ্গরাজ মন্দিরও গেছিলাম, কিন্তু লিঙ্গরাজে কোনো রকম ফোন ভিডিও অ্যালাউ নেই বলে আমি তোমাদের ভিডিও এডিট করতে পারিনি, মানে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু লিঙ্গরাজ মন্দির, পুরীর দর্শন করলে লিঙ্গরাজ দর্শন করতেই হয়, মানে এটাই নিয়ম। মানে জগন্নাথ দর্শনের সাথে লিঙ্গরাজ দর্শন করতে হয়। ওটাও ভীষণ সুন্দর, একদম পুরীর মন্দিরের আদলেই, মানে পুরীর মন্দিরটা লিঙ্গরাজ মন্দিরের আদলেই বানানো। এটা ছিল কোনারক
টেম্পল, চারপাশে সেই চাকা, সব দিকের চাকাগুলোর সাথে আমরা সবাই ছবি তুলছিলাম, প্রচুর ফটোশ্যুট করেছি, প্রচুর ছবি তুলেছি। আর ভীষণ ভালো লাগছিল। রোদ যে গরম এতটা মনেই হচ্ছিল না এই মন্দিরে এসে। ভীষণ সুন্দর একটা প্রকৃতি ছিল, পরিবেশ ছিল। বাইরে রোদ থাকলেও যেন মনে হয় ভেতরটা খুবই নর্মাল ছিল, মানে রোদ থাকলেও মনেই হচ্ছে না যে রোদটা লাগছে। এই জায়গাটা এত সুন্দর লাগছিল, মানে কোনারক টেম্পলটা। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে যে টেম্পলটা, সামনে সিংহ বসানো। এখানে প্রচুর গাইডও ছিল, তাদের থেকে অনেক কিছু জেনেও নিচ্ছিলাম। আর সাথে এই যে গোল গোল চাকাগুলো, সেই চাকাগুলোর যে ইতিহাস, এই চাকাগুলো যে ঘড়ির সময় এখনও বলে, মনে হচ্ছে পাহাড়ে উঠছে। এই জুতো জুতো এক জায়গায়। গরমটা আমরা টের পেলাম কিন্তু এই ধওলগিরি মন্দিরে এসে। ধওলগিরি মন্দিরটা যেখানে ছিল সেখানে যে সাদা পাথরগুলো, এক ফোঁটাও এখানে পা ফেলা যাচ্ছিল না। প্রত্যেকে দৌড়ে গিয়ে এইভাবেই ছাওয়ায় দাঁড়াচ্ছিলাম, আর ওখান থেকে যেইটুক পারছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। আর যেন মনে হচ্ছিলো সত্যি এত উঁচুতে এই মন্দিরটা, এখান থেকে এত উঁচুতে মনে হচ্ছে পুরো ভুবনেশ্বরটাই দেখা যাচ্ছে, যেন মনে হয় পুরো পুরীটাই দেখা যাচ্ছে এখান থেকে। ওখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের পুরো ওপর থেকে নিচটা দেখানোর জন্য। ভীষণ ভালো লাগছিল। আর এখানে চারদিকেই বৌদ্ধদেব বসানো, কোথাও শুয়ে কোথাও দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছ। তো এই মন্দিরটাও ভীষণ সুন্দর, ভীষণ সাদা, ভীষণ শান্তির, কিন্তু প্রচণ্ড গরম এই মন্দিরে। এই রোদ্দুরে গরমের মেঝেটা প্রচণ্ড গরম। জানি না এত এমনি নর্মাল পাথরও এত গরম হয় কি না, কিন্তু পা জাস্ট ফেলা যাচ্ছিল না এখানে। মানে সবাই এই ছাওয়া যেখানে পাচ্ছে সেইখানটায় দৌড়ে গিয়ে দাঁড়াচ্ছে জড়ো হয়ে, কিছু করার ছিল না। কিন্তু পায়ের তলায় যদি মোজা থাকতো, হয়তো যদি জানতাম মোজা পরে নিতাম, কিন্তু আমরা যেহেতু প্রথমবার, সেই কারণে আমরা সবাই খালি পায়েই গেছি। আর একদম সাইড দিয়ে সবাই এইভাবে হাঁটছি, কারণ একেবারে রোদে পা ফেলা যাচ্ছে না। হ্যাঁ, উপরে উঠতে পারবে। বেশ অনেকগুলো জায়গা ঘোরার পর অনেকটা বেলা হয়ে গেছে, 1টা-1:30 বেজে গেছে। তখন আমরা ঠিক করলাম, যেহেতু সকালে কেউ ব্রেকফাস্ট সেভাবে কেউ কিছু করেনি চা ছাড়া, তাই ভেবেছিলাম যে একবারে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো ওই গাড়িতে যে দাদা ছিল, সেই দাদাই একটা হোটেলে নিয়ে গেছিলো, সেখানেই খাওয়া দাওয়া করলাম। প্রথমে তো ভাবিনি যে এখানে পান্তা ভাত পাওয়া যায়। আমরা প্রথমে একেবারে সবাই মাছের ঝোল ভাত অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেহেতু সবার প্রচুর খিদে পেয়েছে। কিন্তু ড্রাইভার দাদা যখন পান্তা ভাত নিল, তখন আমার বর জানতে পারলো এবং গিয়ে নিজেরও একটা পান্তা ভাত অর্ডার দিয়ে দিল। ততক্ষণে যেহেতু আমাদের খাবারটা চলে আসছে, তাই ওর আর বুলটির বাবার, মানে দাদা যে ছিল আমাদের সাথে আরেকজন, সেই দাদার ভাগ থেকেই সবাই একটু করে পান্তা ভাতের ভাগ নিলাম। পান্তা ভাত ওখানের খুবই একটা ফেভারিট ডিশ, সবাই খুব পছন্দের। ওখানে একটা প্রিয় জলখাবার, প্রিয় খাবার একটা। তো আমাদের তো এমনি পান্তা ভাত ভালো লাগেই, ওদের যেই পংখাল ভাত যেটা বলে, যেটা ওরা একটা দই দিয়ে আর নানান রকমের ভাজা দিয়ে করে, ভীষণ ভালো লাগছিলো। খাওয়া দাওয়া করে চলে গেছিলাম নন্দনকানন। নন্দনকানন মানে সবথেকে বড় যে চিড়িয়াখানা, সবটা কমপ্লিট করা একদিনে অসম্ভব। মানে একদিন এত জায়গায় ঘুরে আর সবটা কমপ্লিট করা যায় না। ওখানে কিন্তু 130 টাকা করে ব্যাটারি গাড়ির টিকিট ছিল, আর ছিল এমনি নর্মালি 100 টাকা করে টিকিট, ওখানে এন্ট্রি ফি। মোট ওই 230 টাকা করে হয়তো পার হেড পড়েছে। আমার ঠিক এখন পুরো পরিষ্কার মনে পড়ছে না। ব্যাটারি গাড়ি করে ঘুরলে, যেহেতু অনেক বড়, তাই গাড়ি ভাড়া করে ঘোরাই ভালো। ওখানে সাফারি রাইডও আছে। যেহেতু আমাদের অনেকটা সময় ছিল না, তাই আমরা ব্যাটারি গাড়ি করে যতটা পেরেছি ততটাই দেখেছি। ভীষণ সুন্দর, অনেক বড়। মানে এটা ইচ্ছা আছে, যদি আবার কখনো পুরী আসি, নন্দনকাননটা পুরো একদিন রাখতে হবে আমাদের, মানে পুরো চিড়িয়াখানাটা ঘোরার জন্য। নন্দনকাননে সব রকম জন্তু জানোয়ার রয়েছে, নানান রকমের হনুমান, অনেক কিছুই আমরা দেখেছি। ওই গাড়ি করে একটা করে স্পটে নামিয়ে দিয়েছে, সেই এলাকায় যতগুলো রয়েছে সেই জায়গাগুলো দেখে আবার একটা করে গাড়ি এসে দাঁড়িয়েছে, সেই টিকিট দেখিয়ে গাড়ি করে উঠে উঠে আবার দেখেছি। এই ছোটো ছোটো হনুমানগুলো নানান রকম জাতের, উড়িয়া ভাষাও বুঝতে পারছি না, যাই হোক এগুলো আগে দেখিনি। খুব কিউট, ছোট্ট ছোট্ট হনুমানের মতন
বা বাঁদর যাই বলো, এরকম দেখতে খুব মিষ্টি। তো এগুলো দেখলাম, বাঘ, সিংহ, জলহস্তী, অনেক কিছুই এখানে দেখতে পেয়েছি যতটা দেখেছি, কিন্তু প্রচুর আরও অনেক কিছু ছিল। আমি শুনেছি এখানে সাফারি রাইড করলে একদম মানে আমরা থাকবো খাঁচার ভেতরে আর জন্তু জানোয়ার ছাড়া থাকে, ওভাবে দেখা যায়। তো ওরমভাবে আমাদের দেখার ইচ্ছা আছে, যেহেতু আমরা অনেকটা দেরিতে গেছি সেইভাবে তো ওইভাবে সম্ভব হয়নি আমাদের দেখা, কারণ মানে বন্ধই হয়ে যেত তখন, এই জন্য আর কি সকাল সকাল এসে দেখতে হয় এটা। যেহেতু ওই দিক থেকে পুরো উল্টো রাস্তা, যেতে অনেকটা সময় লাগে, সেই কারণে আমরা যতটা সামনে থেকে পেরেছি ততটাই কিন্তু দেখেছি। জলহস্তি নন্দনকাননটাই ছিল গাড়িতে আমাদের শেষ ঘোরা, কারণ গাড়িটা তারপর অনেকটা দূর গিয়ে আমাদের আবার পৌঁছাতে হবে হোটেলে, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে প্রায়, ওখানেই মনে হয় 6টা সাড়ে 6টা বেজে গেছিলো। তারপর মাঝ রাস্তায় একটু গাড়িটা দাঁড় করিয়ে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপর না ফোনে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একটা রাম মন্দিরের কথা, যে মানে লাইট হাউসের কাছে নাকি একটা রাম মন্দির হয়েছে, ওখানে টিকিট কেটে ঢুকে রাম মন্দির দর্শন করা যায়। সেই কারণে ভেবেছিলাম যে রাম মন্দির দর্শন করা। তোমরা অনেকেই জানো যে আমার পায়ে চোট লেগেছিল প্রথম দিন থেকে, আমি ঠিক করেই নিয়েছিলাম চোট লাগলেও সবটা ঘুরে ঘুরে আসবো, কিন্তু লাস্টে গিয়ে মানে পাটা এত চোটের ওপর আবার পায়ে ফোসকাও পড়ে গেছিলো, সেই কারণে আমরা বলেছিলাম মন্দিরটা ঘুরবো না। তাই আমাদের বাড়ির যে মানে পুকুর বাবা আর দাদা গিয়ে ঘুরে এসেছিলো রাম মন্দিরটা। ভাগ্যিস যায়নি, সত্যি কথা বলতে ওদের কাছে যখন ভিডিওটা দেখলাম, রাম মন্দিরটা বাইরে থেকে দেখতে যেমন, আসলের কিন্তু সেরকম নয় ঘটনাটা। তোমরাই দেখে নাও কি হয়েছে। এখানে আমাদের দুর্গাপুজোর সময় যেমন প্যান্ডেল হয়, সেরকম জাস্ট একটা প্যান্ডেল করা রয়েছে, ওরকমই থিমের কোনো একটা প্যান্ডেল করা, সেখানেই ওরা টিকিট কাটিয়ে 50 টাকা করে টিকিট নিয়ে কিন্তু দর্শন করাচ্ছে। এদেরকে জিজ্ঞেস করাতে এরা তাই বললো যে এমনি জাস্ট বানানো। টিকিটটা নিয়ে নেবে। আমাদের এখানে দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকতে কোনো রকম টিকিট কাটতে হয় না যদিও, কিন্তু পুরো দুর্গাপুজোর সময় যেমন থিম হয় ওরকমই থিম দিয়ে প্যান্ডেলের মতন করে জাস্ট এটা করা ছিল। দেখতে বেশ সুন্দর লাগলেও কিন্তু এটার জন্য টিকিট কাটা আমার মনে হয় না প্রয়োজন পড়ে, কারণ এটা জাস্ট একটা কোনো ইমারত বানানো না, জাস্ট এমনি মানে যেরকম প্যান্ডেলের জিনিসপত্র হয় ওই সব দিয়েই তৈরি করা। হাতের কাজ খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। জানি না এটা কতদিন এরকম থাকবে, শুনলাম তো এটা জাস্ট সাময়িক বানানো হয়েছে, জানি না এটা আবার খুলে নেবে কিনা, বিজনেস পারপাস কিছু একটা প্রোগ্রাম আছে সেই কারণে হয়তো বানানো হয়েছে। এবার জানি না আজীবন এটা থাকবে কিনা, কিন্তু ওরা গিয়ে দেখে এসছে ভেতরটা, ওই রাম মন্দিরের আদলে বানানো, শ্রীরাম ছিল। তা আমরা এটাই লাস্ট ঘোরা আমাদের এখানেই, লাস্ট দিন, কারণ পরের দিন আমাদের ট্রেন ছিল। পরের দিন আমরা কোথাও আর যাইনি, তাই পরের দিনের কোনো ভিডিও করিনি। পরের দিন আমরা মনের আনন্দে সবাই সমুদ্রে স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, বাজার করে মাছ এনে মাছ রান্না করিয়ে ওখানে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু পরের দিন ট্রেন ধরে আমাদের 8টা নাগাদ, 8টা 15 যে ট্রেনটা হাওড়ার, সেই ট্রেন ছিল, সেই ট্রেন ধরে আমরা বাড়ি চলে এসেছি। পুরীতে আমার প্রথমবার, ভীষণই ভালো লাগলো এবং সত্যিই পুরীতে আসলে আবার আসতে ইচ্ছা করে। আমারও আবার আসার ইচ্ছে রইল, খুব শিগগিরই হয়তো আবারও আসবো। আমি জানি না কবে আসবো, কিন্তু আমি জানি জগন্নাথ ডাকলেই ঠিক চলে আসবো। জগন্নাথের ডাক ছাড়া সত্যি পুরীতে আসা যায় না। জীবনে এতগুলো বছর পর যখন পুরীতে আসতে পেরেছি, এত বছরে কতবার ভেবেছি পুরী আসার কথা, কিন্তু আসা হয়নি, এই প্রথম আসলাম। শ্রীরামের দর্শনও তোমরা করে নাও, আমিও যেভাবে ফোনে করেছি সেভাবে তোমরা ফোনেই করে নাও, আর কি করব। তারপর চলে এসেছিলো রাতের ট্রেনকে পুরীকে টাটা বাই বাই করে জয় জগন্নাথ বলে কিন্তু আমরা বাড়ি ফিরেছি। পরের দিন সকালে আর কোনো ভিডিও করার মতন শারীরিক ক্ষমতা ছিল না, কারণ আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা ছিল। পাটা কদিন ধরে আমার এসেও কমেনি, তোমরা অনেকেই জানো আমার পরেও ব্যথাটা রয়েছে রীতিমতন। এখনও যে এডিট করছি আমার এখনও কিন্তু পায়ে ব্যথাটাই রয়েছে। পাটা জানি না কবে ঠিক হবে, আশা করি খুব শিগগিরই ঠিক হবে। কিন্তু এই পা নিয়েও জগন্নাথ দর্শন খুব সুন্দরভাবে করে এসেছি, যন্ত্রণা তখন টেরই পাইনি, হলেও ঠিক করেই রেখেছিলাম যে না, পুরো দর্শন করব তারপর। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমার এইটুকুই, পুরীর ভিডিওটা আমার